প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। অনলাইন টিচিং প্রোগ্রামে স্পাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত। এর আগে যে ক্লাসগুলো আমি নিয়েছি প্রথমে তোমাদেরকে গ্রামার সম্পর্কে নিয়েছি, মাঝখানে আবার রাইটিং পার্ট সম্পর্কে কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে, কীভাবে লেটার লিখতে হবে এই সম্পর্কেও তোমাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা সেগুলো দেখেছো। আজকে আবার তোমাদেরকে একটা গ্রামারের একটা অংশ দেখাবো। আজকে যে অংশটা দেখাবো সেটার নাম হচ্ছে ভয়েস। যে ভয়েসটা তোমাদের 6 থেকে 12 ক্লাস পর্যন্ত তোমাদের দরকার পড়বে। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা খুব উপকৃত হবে। চলো শুরু করি। ভয়েস 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 শব্দের বাংলা অর্থ হচ্ছে বাচ্চা, তোমরা সবাই জানো। এই যে ভয়েস আমরা লিখলাম এখানে, তো ভয়েস হচ্ছে দুই প্রকারের। ভয়েসটা হচ্ছে দুই প্রকারের, একটার নাম হচ্ছে অ্যাক্টিভ, আরেকটার নাম হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমাদেরকে ভয়েস চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পাই আমরা, আর উপরে ক্লাসে পাই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে। ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত আমাদের হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ একটা সেন্টেন্স দেওয়া থাকে। কিন্তু উপরে ক্লাসে নবম বা দশম শ্রেণীতে তোমরা জানো অনেক সময় দুইটাও থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দুইটাও থাকে, কোনো সময় একটাও থাকে। যাই হোক, আমরা অ্যাক্টিভটা কি আর প্যাসিভটা যে সেন্টেন্সে আমরা যে ভয়েস চেঞ্জ করি, এটা আমরা কয় রকম সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি এটা আগে জানি, তাহলে আমাদের করতে সহজ হবে। আমরা জানি অর্থ অনুসারী, অ্যাকর্ডিং টু মিনিং। অ্যাকর্ডিং টু সাউন্ড, অ্যাকর্ডিং টু মিনিং তোমরা জানো দেয়ার আর 5 kinds of sentence. এটা তোমরা জানো কি প্রকারগুলো কি। এক নম্বর আমরা লিখি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, imperative, optative, exclamative। দেখো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই যে 5 প্রকারের সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে। এই যে আমরা যখন ভয়েস চেঞ্জ করি, এখানে দেখো আমরা সবাই হেড হচ্ছে অ্যাসার্টিভ, তারপর ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এই প্রথম যে 3 প্রকার, এই 3 প্রকারের ভয়েস চেঞ্জ আমরা শিখি বা করি বা আমাদের পরীক্ষায় আসে। বাকি লাস্টের যে দুইটা দেখতেছি আমরা, অপটেটিভ বা এক্সক্লামেটরি, অপটেটিভ বা এক্সক্লামেটরি, এই দুইটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের করতে হয় না, আসেও না, আমরা খুব একটা প্র্যাকটিস করিও না। তাহলে আমরা করি কোনটার, অ্যাসার্টিভের করি, ইন্টারোগেটিভের করি, আর ইম্পারেটিভের করি। তো ভয়েস যখন আমরা নিজেরা যখন পড়াশোনা করছি, তখন আমাদের কাছে এটাকে একটা মনে হয়তো একটা দুরূহ ব্যাপার মনে হয়তো গ্রামারের যত বিস্তারিত যত কিছু আছে সব করতে হইতো। তখন যুগের সাথে সাথে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। আমরা সেগুলোকে করতে শর্টকাট একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসছি, যাতে ছাত্রছাত্রীরা খুব সহজেই বুঝতে পারে এবং খুব সহজেই সেগুলোর উত্তর লিখতে পারে। তো অনেকগুলার নিয়ম দেখতে দেখতে ছাত্রছাত্রী অনেক সময় বোর্ড হয়ে যায়, তারা বোরিং ফিল করে। তখন তারা এটা থেকে মনে করে যে 1 নম্বর 2 নম্বরের জন্য তাহলে ভয়েস চেঞ্জ করবই না। সেই 1 নম্বর 2 নম্বরের জন্য যে ভয়েস চেঞ্জ করবেন, এই জিনিসটা তাদের এই ভীতি তাদের থেকে দূর করার জন্য যে আমরা খুব শর্টকাটে
এইটা করব। আশা করি তোমরা সকলেই পারবে, সকলেই বুঝবে এবং সকলেই উপকৃত হবে। যাই হোক, এই 3 প্রকারের ভয়েস চেঞ্জ, এই 3 সেন্টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই 3 সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যদি আমরা এখন করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। কারণ আমাদের শুধুমাত্র সেন্টেন্স করলেই হবে না, সেটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে, বইয়ের যে কোনো পার্ট থেকে বা যে কোনো গ্রামার বই থেকে বা যে কোনো টেস্ট পেপার থেকেই প্রশ্ন আসুক যেন তোমরা উত্তর দিতে পারো। যাই হোক, আজকে যেহেতু প্রাথমিক আলোচনা করতেছি এই ভয়েস সম্পর্কে আমি নিজে, তাহলে আমি আজকে যেটা করব, যাতে শর্ট করে সহজ থেকে আমরা আস্তে আস্তে কাঠিন্যের দিকে চলে যাব। কারণ যখন তোমার এটা শিখে ফেলবে তখন যেটাকে আমি কাঠিন্য বললাম তখন তোমাদের কাছে সেটার কঠিন মনে হবে না, তখন সেটাও সহজ হয়ে যাবে। তা আমরা আজকে যেটা করব, আজকে এখানে যে আজকে যেটার আমরা ভয়েস করব সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদেরকে একটা সূত্র দিয়ে, অনলি ওয়ান যে সূত্রটা আছে, একটা সূত্র দিয়ে তোমাদেরকে ইম্পারেটিভ শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা দেখবে যে অনেক জায়গার মধ্যে গিয়ে দেখবে যে কত রকমের সূত্র লেখা আছে, কিন্তু আমি একটা সূত্রই প্রয়োগ করব এখানে। তাহলে চলো শুরু করে দিই আজকে। তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের ভয়েস সম্পর্কে অনেকের যে ভীতিটা আছে সেটা দূর হয়ে যাবে। চলো তাহলে শুরু করি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইম্পারেটিভ সেন্টেন্সের। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি এটাকে বুঝে নেই একটু, তারপর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সেটা বুঝে তারপর অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা চলে যাই। এখানে মূল থিমস যেটা আছে, আমরা যেটা শিখবো ভয়েস, এখানে আমরা সেটা লিখে রাখলাম ভয়েস। আমরা এখন শিখবো বলছি ইম্পারেটিভ সেন্টেন্সের। ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক যেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, যে সেন্টেন্সের মধ্যে কোনো কিছু, বাংলায় আমরা যেটা বলি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব। আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, এই যে এই কথাগুলো এখানে আমরা বলতেছি। অফার, যেটা অফার যে সেন্টেন্সে বর্ণনা থাকে সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো আমাদের তো আসলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা শেখার কথা না, আমাদের দরকার হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ইম্পারেটিভ সেন্টেন্সের যে সবচেয়ে মূল যে বিষয়টা, এই সেন্টেন্সের মধ্যে প্রথম ভার্ব দেওয়া শুরু করা থাকবে, ভার্ব দেওয়া। এই সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকবে না, এই সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, ভার্ব দিয়ে শুরু করা থাকবে। আমরা যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে যদি আমাদের প্যাসিভ করতে হয় তাহলে কী করতো, ভার্বের পরে কী লেখা থাকবে, একটা অবজেক্ট লেখা থাকবে। এই যে ভার্বের পরে যে একটা অবজেক্ট লিখতেছি, এইটা এই একটা সূত্র প্রয়োগ করে আমি তোমাদেরকে সবাইকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব যে তোমরা পেরে যাচ্ছ। এবং এই সূত্রটা এই জন্য এইভাবে বলতেছি, এই জন্য যে এই সূত্রটা পড়ার জন্য বিস্তারিত কিছু জানার দরকার অনেক কিছু জানার দরকার নেই। অন্যটি যখন পড়বো তখন একটু বিস্তারিত আলোচনা করব, এটার জন্য অনেক কিছু জানার দরকার নেই। তো এটার জন্য সবচেয়ে একটা যে জিনিসটা তোমাদের দরকার, যেটা তোমাদেরকে শিখতে হবে, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপাল। এই যে ভার্ব, মূল ভার্ব যে থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম জানা। শুধুমাত্র মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যদি তুমি জানো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি না পারো তাহলে এখানে শুধু এইটা ভার্বের তুমি শুধু শিখবে ভার্বের পাস্ট পার্টিসিপাল। আর টেকনিক্যালি যেভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখাই দেবো। আমরা বেশি উদাহরণও দিব না, অল্প উদাহরণের মধ্যে তুমি বুঝে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যে ফর্মটা লিখছি সেই ফর্মটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এই যে ফর্মটা লিখছি আমরা, সেটা অ্যাক্টিভ ফর্ম। আমাদেরকে এটাকে প্যাসিভ ফর্মে রূপান্তরিত করবো। অ্যাক্টিভের জন্য আমরা এ লিখলাম, প্যাসিভের জন্য পি লিখলাম, বোঝানোর জন্য, ব্যাখ্যা না লিখে। তো অ্যাক্টিভ ফর্ম হলে প্রথমে ভার্ব লেখা থাকে, তারপর অবজেক্ট লেখা থাকে। তো এটাকে যদি আমরা এখন প্যাসিভ করি তখন প্যাসিভটা কীভাবে করব, ভালো করে খেয়াল করো। প্যাসিভটাকে প্যাসিভ করার সময় আমাদের কী করতে হবে, ওই অবজেক্ট এইখানে লেখা আছে না, সবার আগে এখানে আমরা একটা লেট লিখতে হবে। লেট, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে করার জন্য সবার আগে লিখতে হবে একটা লেট। লেট লেখার পরেই লিখতে হবে এই অবজেক্টটা যেরকম চেহারায় থাকবে সেরকম চেহারাই আমাদেরকে লিখতে হবে। আমরা উদাহরণ দিয়ে দেখা দেবো। তারপরে একটা কি লিখতে হবে তোমাদেরকে, তারপরে একটা বি লিখতে হবে। বি, এখানে বি ভার্ব যেটা এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, সেগুলো যে বি ভার্বগুলো আছে ওইগুলো লিখতে হবে না। বি ভার্ব বি লিখতে হবে, অন্য কিছু না।
তারপর বলছি যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা অ্যাক্টিভ প্যাসিভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই মূল ভার্ব যেটা থাকবে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। যে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করব, যে কোনো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তার মানে হচ্ছে এরকম যে ওই ভার্ব যেটা অ্যাক্টিভ ফর্মে থাকবে, অ্যাক্টিভ ফর্মে থাকার মধ্যে যে মূল ভার্বটা থাকবে ওই মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখতে হবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই পাস্ট পার্টিসিপাল ফর্মগুলো আমরা বই থেকে আমরা শিখে নেব। তাহলে কি হলো কথাটা? তো কথাটা হলো যে প্রথমে লেখা থাকে ভার্ব, তারপর লেখা থাকে অবজেক্ট। সূত্র কি শুধুমাত্র একটাই? না, এই একটার আঙ্গিকে আমরা অন্যটা শিখিয়ে দেবো। একটা যে পারবো তার জন্য সুবিধা। তোমরা এটা পড়তে তো আর 1 মিনিট সময় লাগার কথা না। তো প্যাসিভ করার সময় প্রথমে লিখবো লেট, তারপর অবজেক্টটা লিখবো, অবজেক্ট লেখার পর একটা অতিরিক্ত বি লিখবো, অতিরিক্ত বি লেখার পর মূল ভার্ব যেটা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ভার্ব লিখবো। যাই হোক, আমরা আগে একটা সূত্র দিয়ে লেগে এই সূত্রটাকে একটা ব্যবহারিক প্রয়োগ দেখি। কিন্তু সাপোজ আমরা একটা লাইন লিখলাম, একটা লিখবো কিন্তু এটার সাথে সাথে দেখা দেবো যে বা পার্থক্যগুলো কীভাবে হবে। আচ্ছা, সাপোজ আমি একটা লিখলাম, এরকম লিখলাম কি গিভ এ পেন, একটা কলম দাও। 2 রাইট এ মেসেজ, একটা মেসেজ লেখো। আচ্ছা, ভালো করে খেয়াল করো কী লিখলাম। একটু খেয়াল করলে তোমাদের এত কষ্ট করতে হবে না, তোমরা খুব ভালো করেই পারবে। এ ব্যাপারে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে সেটা পারবে, তোমরা সেটা করতেও পারবে। আচ্ছা, ঠিক আছে, দেখি কী লিখলাম আমরা। প্রথমে লিখছি ভার্ব এইচ গি গিভ এ পেন অবজেক্ট। এই যে প্রথমে ভার্ব লেখার কথা, ভার্ব এই পেন যেটা লেখা আছে, এই পেন এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন দেখো, আমার তো মনে হয় তোমরা এখানে স্ক্রিনে থেকে এই উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছো, কারণ তোমরা খুব এক্সপার্ট, তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছো। দেখছো যে প্রথমে ভার্ব গিভ লেখা আছে, অবজেক্ট লেখা আছে এ পেন, আবার ভার্ব লেখা আছে রাইট, অবজেক্ট লেখা আছে এ মেসেজ। এখন তোমার কি করতে হবে? প্যাসিভ করতে হবে। এই লাইনটা দেওয়ার পর ব্র্যাকেটে এইভাবে লেখা থাকবো যে প্যাসিভ, এটাকে প্যাসিভ করো। এই লাইনটা দেওয়ার পর ব্র্যাকেটে লেখা থাকবো এরকম যে প্যাসিভ করো। তো প্যাসিভ করতে বলছে আমাদেরকে, এখন প্যাসিভ করুন। আমি প্যাসিভ কীভাবে করবো? এই যে এখানে আমরা সূত্র লিখে রাখছি। তো প্রথমে কী লিখতে হবে আমাদের? এটার উত্তরটা লেখার সময় আমাদের প্রথমে লিখতে হবে কি? প্রথমে লিখতে হবে একটা লেট। লিখলাম লেট। আচ্ছা, বলো তো লেটের পরে তারপর কী লেখার কথা? ওই যে লেখা আছে লেটের পরে কী লিখতে হবে? এই যে এখানে লেখা আছে লেট লেখা আছে, লেটের পরে অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট। এখানে ভার্বের পরে যেটা থাকে, তো ভার্বের পরে গিভ, ভার্বের পরে কী লেখা আছে? এ পেন। তাহলে লেটের পর অবজেক্ট, তাহলে কী হতেছে? অটোমেটিকলি আমরা পেয়ে যাচ্ছি এ পেন। তারপর সূত্র অনুযায়ী কী লেখার কথা? একটা অতিরিক্ত এই যে বি লেখার কথা, বি। তাহলে লেট এ পেন বি। তারপর কী লেখার কথা? ভার্বে পিপি। ভার্ব কোনটা জানো? এই যে গিভ। তোমরা জানো গিভ অর্থ কি? গিভ অর্থ দেওয়া, আর গিভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গিভেন। এই গিভেন লেখার পর লাস্টে একটা ফুল স্টপ। তাহলে উত্তরটা কী হলো? তাহলে লেট এ পেন বি গিভেন। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে গিভ এ পেন, প্যাসিভ ফর্ম হচ্ছে লেট এ পেন বি গিভেন। ওকে, আচ্ছা, এইবার আবার চলে আসি আমরা রাইট এ মেসেজ। তো রাইট এ মেসেজ, এটা যদি এখন আমরা উত্তর লিখতে চাই, তখন আমাদের উত্তরটা কীভাবে লিখতে হবে? আবার আগের মতো প্রথমে একটা লেট লিখতে হবে। লিখলাম লেট লেখার পর আমাদের আবার কী লিখতে হবে? এখন লেট লেখার পর লিখতে হবে অবজেক্টটা। এখানে এই ক্ষেত্রে এখানে আমরা অবজেক্টটা কী পেয়েছি? লেট এ মেসেজ। এই মেসেজটা হলো অবজেক্ট। তাহলে লেট এ মেসেজ। তারপর সূত্রে কী লিখতে হবে? একটা বি। লেট এ মেসেজ বি। তারপর কী লিখতে হবে? ভার্বে পিপি। রাইট শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা পিপি ফর্ম হচ্ছে কি? রিটেন। WRITTEN, রিটেন, লাস্টে ফুল স্টপ। এখন তো আমার তেমন হয় না কারো এই জিনিসটা ব্যাপারে কোনো আপত্তি আসে বা বুঝতে পারে না, এরকম তো কেউ থাকার কথা না। ক্লিয়ার না? ওকে, তাহলে উত্তরটা হলো কি? প্রথমটার উত্তর হচ্ছে, প্রথম অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এরকম গিভ এ পেন, প্যাসিভ ফর্ম হচ্ছে কি? লেট এ পেন বি গিভেন। দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে রাইট এ প্যাসেজ, এর প্যাসিভ ফর্ম হচ্ছে কি? লেট এ মেসেজ বি রিটেন। এখন আমরা বলছিলাম যে এই একটা সূত্র দিয়ে সবগুলো সূত্র প্রয়োগ করব আমরা।
আমরা সবগুলো সূত্র প্রয়োগ করতে পারবো, তোমরা শুধু একটু মনোযোগ দেবে। শুধু মনোযোগ দিবে না, বাইরের মধ্যে তোমাদের যে এক্সারসাইজ বুক আছে, তোমাদের যে গ্রামার বুক আছে, এক একজনের এক রকম বই থাকতে পারে, যে কোনো বই আছে, বইয়ের মধ্যে অনুশীলন মধ্যে চ্যাপ্টারে খুলবে, চ্যাপ্টার খুলে সেখানে দেখবে যে ভয়েস লেখা আছে, ভয়েস লেখার পর সেখানে খুলে দেখবে যে অ্যাক্টিভের আছে, অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, ওইখান থেকে খুলে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো চর্চা করবে। যাই হোক, মাত্র একটা সূত্র বলছি, এটা দিয়ে যে একাধিক আরও অনেক রকম করা যায় তার একটা নমুনা এখান দিয়ে আমরা দেখাই দেব। কীভাবে লিখি দেখো, একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে কী লিখবো আমরা এখন, ভালো করে একটু খেয়াল করো, তাহলে বুঝে যাবে। মনে করো লেখা আছে এই যে ভার্ব লেখা আছে, ভার্ব। এই ভার্বের আগে লেখা আছে একটা ডু নট শব্দ, যেটা কাজে আসে না। ভার্বের আগে লেখা আছে, মনে করো লেখা আছে, আচ্ছা আমরা এই পাশে লিখি। একটু আগে আমরা লিখছি, এখানে লিখছি, প্রথমে লিখছি ভার্ব, ভার্বের পর লিখছি আমরা অবজেক্ট, অবজেক্ট। ভার্ব লিখছি, ভার্বের আগে লিখছি আমরা অবজেক্ট। এখন আমরা যে জিনিসটা লিখব, এই ভার্বের আগে একটা ডু নট শব্দটা লিখে দিব, ডু নট অথবা ডোন্ট, ডোন্ট বা ডু নট লিখব। ওকে, আচ্ছা এটার জন্য আমরা উত্তরটা কী লিখেছিলাম, প্রথমে উত্তর লিখেছিলাম কি, ওই যে এই উত্তরটা লিখছিলাম, প্রথমে লিখছিলাম একটা লেট, লেট লেখার পর আমরা কী লিখেছি, অবজেক্ট, অবজেক্ট। লেট লেখার পর লিখছি আমরা অবজেক্ট, অবজেক্ট লেখার পর কী লিখছি আমরা, বি, বি লেখার পর আমরা কী লিখছি, ভার্বের পিপি। এখন এটা তো ছিল ডো নট ছাড়াটার জন্য। এখন ডো নট যেহেতু লেখা আছে, তাহলে এই যে এখানে যদি প্রথমে কোনো সময় ডো নট লেখা থাকে, অথবা কখনো যদি প্রথমে নেভার লেখা থাকে, নেভার লেখা থাকে, ডো নট লেখা আছে অথবা নেভার লেখা থাকে, তখন তুমি লেটের পরে শুধুমাত্র একটা অতিরিক্ত শুধু একটা নট লিখে দিবি, আর কিছুই করতে হবে না। ডু নট, নট লিখবে। অবশ্য নেভার যখন লেখা থাকবে তখন একটা এভার শব্দ ব্যবহার করতে হবে, ওটা আমরা পরবর্তী ব্যবহারের সময় দেখা দেবো। তাহলে কী ওইটা দিয়েই দেখি, ওইখানে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণ দিয়েই যে আমরা চলে যাই, উদাহরণ দিয়ে ওইখানে প্রথমে আমরা লিখছিলাম কি, এক নম্বরটার মধ্যে লিখেছিলাম কি, গিভ, তারপরে লিখছিলাম কি, মি, তারপর কি লিখছি, এ পেন, গিভ মি এ পেন। এক নম্বরটা এটা লিখেছি আমরা। দুই নম্বরটা আমরা কী লিখেছি, রাইট, তারপর কি লিখছি আমরা, এ, তারপর কি লিখছি আমরা, মেসেজ, রাইট এ মেসেজ। এখন আমরা কি বললাম, একটু আগে বললাম যে এর অতিরিক্ত লাগলাম কি, ডোন্ট। আচ্ছা দুইটার মধ্যে আগে ডোন্ট লিখে দিই, ডোন্ট লিখলাম, এটার মধ্যে ডোন্ট লিখলাম। এই একের মধ্যে হলো ডোন্ট। এখন মিলাই মিলাই দেখো, এই যে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হলো ডোন্ট, এই সূত্র অনুযায়ী মিলেছিল। প্রথমে ডোন্ট লিখলাম, এই ভার্ব লিখলাম, ও সরি, তারপর লিখলাম অবজেক্ট, কালি আছে না, ডোন্ট লিখলাম, এই ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম, ডোন্ট লিখলাম, ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম। তো ওইটার প্রথম যে উত্তর লিখছিলাম, ফার্স্টে লিখছিলাম কি উত্তরটা, এখানে ওইটার ক্ষেত্রে উত্তর লিখছিলাম, প্রথমে লিখছিলাম লেট। কিন্তু এখন যেহেতু ডোন্ট লেখা আছে, তাহলে আমাদের কী লিখতে হবে, একটু আগে আমরা শিখছি, এই যে কাছাকাছি আসে, বেশি দূরে নেই, তাহলে শুধু একটা অতিরিক্ত নট লিখবো, আর কিচ্ছু না। লেট নট, তারপর কি লিখতেছি, এ পেন, লেট নট এ পেন, তারপর সূত্র কি লিখতেছি আমরা, ই, তারপর গিভের পিপি হচ্ছে গিভেন। তাই এটার মধ্যে পার্থক্য কি, এটার মধ্যে লিখছি লেট এ পেন বি গিভেন, আর এটার মধ্যে লিখছি লেট নট এ পেন বি গিভেন। এটার মধ্যে ডোন্ট নাই, এটার মধ্যে ডোন্ট ছিল। ডোন্ট যদি লেখা থাকে, লেটের পর শুধু একটা অতিরিক্ত নট। ওকে, আচ্ছা ঠিক আছে, সেম টু সেম, এটাও সেম টু সেম। ওটার মধ্যে লিখছি লেট এ মেসেজ লিখছি, এখানে ডোন্ট লেগেছে, তাহলে তো তুমি বুঝতেই পারছো এখানে। এখন লিখতে হবে কি, এখানে লেট নট, তারপর কী লিখতে হবে, এ মেসেজ, লেট নট এ মেসেজ, তারপর কী লিখতে হবে আমাদেরকে, বি, তারপর রাইটের পিপি কী লিখবো আমরা, রিটেন। তাই কি হলো, লেট নট এ মেসেজ, লেট নট এ মেসেজ বি রিটেন। তাই দেখো, এই একরকম একটা সূত্র, একই সূত্র দিয়ে আরেকটা আমরা যেটা করলাম সেটা একই রকম সূত্র হলো, অতিরিক্তর জন্য অতিরিক্ত কিছু ব্যবহার। ডোন্ট লিখছি, ডোন্টের জন্য আমরা এখানে লেট নট লিখছি, এখানে ডোন্ট ছিল না, শুধু লেট লিখছি। আচ্ছা এখন তো আমরা নেভারের কথা বলছিলাম, তো নেভার দিয়ে একটা লাইন লিখি আমরা, নেভার দিয়ে একটা লাইন লিখি আমরা, নেভার দিয়ে একটা উদাহরণ দিই আমরা। নেভার আমরা সবসময় যেটা ইউজ করি, টেল, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই।
দেখো তুমি যেটা শিখছো এটা তো জানো, এ ভার্ব টেল, এ লাই হচ্ছে অবজেক্ট। তাহলে এটা যদি আমি লিখতে চেতাম পাইলে কি লিখতাম, লেট এ লাই। কিন্তু যেহেতু তোমাকে আগেই বলে নিছি যে ডু নট যে কথা না, এবার একই কথা। তাহলে লেট নট এ লাই, তারপর সে বি, তারপর সে টেলে বি হচ্ছে কি টোল্ড। এইবার এখানে মধ্যে নেবার লেখা থাকলে একটা এবার লিখতে হবে। কারণ এইবার শব্দটা যেখানে আমরা এখানে লিখলাম, এইবার লিখছি যে এইবারটা আমরা এই টোল্ডের পরেও লিখতে পারি, আবার ওসব ইচ্ছা করলে আমি টোল্ডের আগেও লিখতে পারি। উত্তরটা লেট নট এ লাই বি টোল্ড এভার, অথবা লেট নট এ লাই বি এভার টোল্ড। ক্লিয়ার? তাহলে দেখো আমরা একই সূত্র প্রয়োগ করে একই রকম জিনিস ব্যবহার করে এখানে যেটা লিখছি সেখানে সেটা এটা এখানেও লিখছি। ওইখান থেকে এখানের মধ্যে শুধু পার্থক্যটা কি, একটু পার্থক্য হয়েছে, এটার মধ্যে ডোন্ট লিখছি। আর এইটার মধ্যে তখন উত্তর লেখার সময় একটু পার্থক্য হবে, যেহেতু ওইটার সাথে এটার একটু পার্থক্য। উত্তর লেখার সময় অ্যাক্টিভ, উত্তর বলতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটু পার্থক্য। এখানে ডোন্ট আছে, এখানে এই জন্য লেট নট লিখছি। আর এটার মধ্যে ডোন্ট ছিল না, লেটের পর নট লিখিনি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো আরেকটার মধ্যে চলে যাই। আমরা একই সূত্র এক বোর্ডে আমরা ব্যবহার করতেছি, বারে মুছতেছি না, যাতে তোমরা সহজে বুঝতে পারো, একটু দেখানোর জন্য। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা লিখবো আবার, এই যে উপরেরটা লিখবো আবার। এখানে কী লেখা আছে, প্রথম লিখছি আমরা কি গিভ, তারপর বলছি কি আমরা এ প্যান। আবার এটা প্রথমটা বলছি আমরা। দ্বিতীয়টা আমরা কী বলছি, রাইট এ মেসেজ, রাইট এ মেসেজ। আচ্ছা, এখন দেখো দুইটার মধ্যে একটু পার্থক্য সৃষ্টি করে দেবো আমি। একটু পার্থক্য সৃষ্টি মানে অ্যাক্টিভ ফর্মে যদি একটু পার্থক্য হয়, প্যাসিভ ফর্মেও একটু পার্থক্য হবে। এটা কঠিন কিছুই না। তুমি দেখো তাহলে কী হলো, গিভের পরে এখানে বলে গিভ মি, বললাম গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। আমরা রাইট হার এ মেসেজ, তাকে একটা মেসেজ পাঠাও, তাকে একটা মেসেজ লেখো। আচ্ছা, ঠিক আছে। এখন এখানের মধ্যে একটা ব্যক্তিবাচক অবজেক্ট এক্সট্রা লিখছি। তো তোমার এখানে কী করতে হবে, এখন তোমাকে কী করতে হবে, এটা জটিল কিছুই না, ওইটা যা আছে হুবহু সেই উত্তরটাই লিখুন। তো অতিরিক্ত কি লিখছি এখানে মি, তো আমি কী করবো, এখান থেকে মিটাকে এখান থেকে সরানোর জন্য এখানে লাস্টে ফর মি লিখে দেবো। এই মিয়ের কাজ শেষ। হার, তাই লাস্টে আমি লিখে দেবো কি ফর হার। উৎপল এটা দেখা যায়, উৎপল এদিক দেখা যায়, দেখো তো এই পর্যন্ত। উত্তম দেখো তো এই জায়গাটা দেখা যায় কিন্তু ফর হার। তো এখানে মি লেখা আছে, তো ফর মি, এখানে হার লেখা আছে, ফর হার। ঠিক আছে, তাহলে এটার কাজ শেষ। তাহলে আমরা এইটার কাজ শেষ করে দিছি, এই যে মিয়ের কাজ শেষ করে দিছি, এই হারের কাজ শেষ করে। মি থাকে বাক্যের শেষে ফর মি লিখবো, হার লেখা আছে বাক্যের শেষে ফর হার লিখবো, দেম লেখা থাকলে বাক্যের শেষে ফর দেম লিখবো। কথা ক্লিয়ার না? আচ্ছা, ঠিক বুঝতে পারছো তো? তাহলে এখন আগের মতোই করে দিই। এখন আমাদের রইল কি, প্রথমে রইল গিভ, তারপর রইল এ প্যান। তাহলে প্রথমে গিভ লেখা আছে, তাহলে ফার্স্টে লিখবো কি আমরা লেট, তারপর কী লিখবো আমরা এ প্যান, তারপর সূত্রে কী লিখবো আমরা বি, তারপর আমরা গিভের পিপি কী লিখবো গিভেন। তাহলে ওই যে ফর আগে যেটা লিখে রাখছি, তাহলে উত্তরটা কী হলো, তাহলে লেট এ প্যান বি গিভেন, লেট এ প্যান বি গিভেন ফর মি। সেম টু সেম এটাও। তাহলে প্রথমে আমরা কী লিখবো, একটা লেটের পরে কী লিখবো আমরা এ মেসেজ, লেট এ মেসেজ লেখার পর কী লিখবো আমরা বি, তারপর রাইটের পিপি কী লিখবো আমরা রিটেন। এই হয়ে গেল। তাহলে লেট এ মেসেজ বি রিটেন ফর হার, লেট এ প্যান বি গিভেন ফর মি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এটা। এখানে না বোঝার কোনো কারণই নেই। কেউ যদি একটু লক্ষ্য করে দেখো, পড়া খুব মজার। যে পড়তে পারে, যে পড়তে চায়, যার পড়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, গ্রামারও খুব মজা। যে পারে বলতে হলে যে নাকি শিখতে চায়, সে প্র্যাকটিস করে। অটোমেটিক ঘুমায় স্বপ্ন দেখলে কাজ হবে না, তোমাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আবার বলি, আমার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর যদি তুমি প্র্যাকটিস না করবে, বাংলায় বলে দিই অনভ্যাসে বিদ্যারাজ যেটাকে বলে। তাহলে এই দেখো, একটা সূত্র দিয়ে এই একটা, এই যে দুইটা, এই যে তিনটা, আমরা তিনটা এখানে করে ফেলেছি। একটা দিয়ে তিনটা রকম বানিয়ে ফেলেছি। আমরা আরেকটা লিখবো, ওইটার জন্য যেহেতু আমরা করতে হবে, তাই আমরা সেটা মুছে দেবো। একটা এখানকার যে কোনো একটা মুছে দেবো আমরা।
এটা আমরা মুছে দেবো, এক পাশের একটা মুছে দেবো। তাহলে সূত্র কিন্তু আমি একটা থেকেই, একটার সাথে একটু চেঞ্জ হয়েছে, ওইখানে ওইটা চেঞ্জের জন্য কী চেঞ্জ করতে হবে তোমাদেরকে সেটা আমি দেখাই দিছি। ঠিক আছে, আমরা তাই নেক্সট আরেকটা আমাদের চলে যাই। এই লাস্ট অন ইম্পারেটিভ সেন্টেন্সের তোমাদের যেটা একটু খেয়াল করো তাহলে পেরে যাবে। একই সূত্র দিয়ে তোমাদেরকে সেটা করে দেবো ইনশাল্লাহ। একটু ভালো করে খেয়াল করো। ওসব ভাই আওয়াজ হয়? এবার দেখো, let me give a pen. Let her write a message. Let them play football. একটু বেশি লিখলাম এটা। আমাদের এইটুকু ঠিকই ছিল, গিভ এ পেন, রাইট এ মেসেজ। একটা বেশি লিখলাম, মনে করো প্লে ফুটবল। তো আমরা অতিরিক্ত কী লিখলাম? লেট। এটা আমাদের শুরুতে লেট দিয়ে শুরু করছি। লেট মি, লেট হার, লেট দেম। একটু ভালো করে খেয়াল করো তো, দেখো তো কোন জায়গাটা কীভাবে লিখছি আমরা। প্রথমে লিখছি আমরা, কী লিখছি? গিভ এ পেন, আগেরটার সাথে সাথে পুরোপুরি মিলছে। তারপরটা যেটা লিখছি রাইট এ মেসেজ, রাইট এ মেসেজ লেখা আছে ওই আগেরটার মধ্যে, রাইট এ মেসেজ। একটা এক্সট্রা, এবার একটা এক্সট্রা লিখলাম প্লে ফুটবল, প্লে ফুটবল এটা লিখলাম। এটাও তো অতিরিক্ত কী লিখলাম এখন? লেট মি, লেট হার, লেট দেম। লেট মি, লেট হার, লেট দেম। লেট মি, লেট হার, লেট দেম। তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো এটা। তো এখন ওইটার মতো, এটার মধ্যে কী বলছিলাম? মি আছে, লাস্টে ফর মি দিয়ে সরাইয়া দিচ্ছি, এটাকে এক্সট্রা করে দিচ্ছি। এখানে এই ফর মি লেখা দিচ্ছি, ফর মিটা। এখানে কী লেখা ছিল? হার লেখা আছে, এটা লাস্টে আমরা কী লিখছি? ফর হার লিখে দিচ্ছি, ই করে দিচ্ছি, ট্রান্সফার করছি। ঠিক সেম টু সেম লেট মি লেখা আছে এখানকার। এইটার ক্ষেত্রে আবার কী হইতে হবে না, এখন আর ফর লেখা যাবে না। এটার ক্ষেত্রে আমরা ফর লিখবো না, এটার ক্ষেত্রে আমরা কী লিখব? বাই, বাই। তাহলে বুঝতেই পারতেছো তাহলে এখন কী লিখতে হবে। এখন লেখা আছে এখানে লেট হার, তা তুমি এখানে কী লিখবে? এখানে বাই হার। তাই লেট দ্যাম, তা অবশ্যই তোমরা এখন বুঝে গেছো যেখানে কী লিখতে হবে? লেট দ্যাম বাই দ্যাম। এখন দেখো, এটার কাজ শেষ করলাম, এটার কাজও শেষ করলাম, এটার কাজও শেষ করলাম, তিনটার কাজ শেষ করলাম। এখন দেখো তো আগেরটার সাথে এটা মিলাই যেতেছে না। এখন গিভ এ পেন, গিভ এ পেন, রাইট এ মেসেজ, রাইট এ মেসেজ। আর এটা লিখলাম প্লে ফুটবল। ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট। তো এটা আমরা কীভাবে লিখি উত্তরটা? তাহলে প্রথমে লিখি আমরা লেট, তারপরে লিখি কি? অবজেক্ট এ পেন, তারপর লিখি কি? সূত্রের বি, তারপর গিভের পিপি কী লিখি আমরা? গিভেন। প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপর রাইটের পিপি হচ্ছে কী লেখে? রিটেন। প্রথমে লেট, লেটের পর লিখি কি? অবজেক্ট, অবজেক্টের পর লিখি একটা বি, ভার্বের পিপি প্লেট। তাহলে কী হলো? তাহলে লেট এ পেন বি গিভেন বাই মি, লেট এ মেসেজ বি রিটেন বাই হার, লেট ফুটবল বি প্লেড বাই দ্যাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যে কত সহজ, তোমরা যদি ঠিক মতো প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখে থাকো এবং সবজির মনোযোগ সহকারে শুনে থাকো আমার কথা, এবং বুঝতে চাও, শিখতে চাও, জানতে চাও, বা জানার আগ্রহ নিয়ে শুনতেছ, তাহলে তোমাদেরকে সবাইকে তোমরা সবাই অবশ্যই সেটা বুঝতে পেরেছ
আর তারপরেও আমি মনে করি না তারপরে কোনো কিন্তু থাকতে পারে, কারণ আমি সর্বোত্তক চেষ্টা করেছি তোমাদেরকে শর্ট সময়ের মধ্যে শর্টকাটের মধ্যে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। এই জন্য বেশি উদাহরণও টানিনি, এক লাইন দিয়ে বুঝেছি যাতে তোমরা একটা থেকে আরেকটার পার্থক্যটা ধরতে পারো। একটা থেকে একটা, এটার মধ্যে ভার্ব অবজেক্ট, দ্বিতীয়টা যেটা লিখছি সেটার মধ্যে লিখছি কি লিখছিলাম আমরা এখানে, ওইটার মধ্যে লিখছিলাম ডোন্ট লেখার পরে ভার্ব অবজেক্ট, ডোন্ট ভার্ব অবজেক্ট, ডোন্ট ভার্ব অবজেক্ট। তারপর তৃতীয়টার মধ্যে লিখছি এটা ভার্ব অবজেক্ট লিখছি, মাঝখানে একটা এক্সট্রা ব্যক্তিবাচক অবজেক্ট লিখছি। তারপর লেখা আছে কি লেট লেখার পর একটা, লেট লেখার পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট লিখছি, তারপর ভার্ব অবজেক্ট। সেম টু সেম সবগুলো আমরা এইভাবে করছি। তাহলে তোমাদের কাজ রইল, বাড়িতে কাজ রইল এরকম যে তোমরা যারা আমার এই লেকচার শুনলা, এই যে এরা তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি তোমাদের যে যার যে সহায়ক বইগুলো আছে, যে বইগুলো তোমাদের কাছে নিজেদের কাছে আছে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের যেরকমই থাকুক, যার কাছে যেরকম বই থাকুক, তোমরা বইয়ের মধ্যে গিয়ে কন্টেন্ট বা সূচিপত্রের মধ্যে গিয়ে দেখবে যে ভয়েস লেখা আছে, ওই ভয়েসের মধ্যে বিভিন্ন প্রকার সেন্টেন্সের ভয়েস দেওয়া থাকে। দেখা থাকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ইম্পারেটিভের যে পার্টটা আছে, আজকে আমি তোমাদেরকে যেহেতু ইম্পারেটিভের পার্ট পড়াই শেখানোর চেষ্টা করেছি, তো ইম্পারেটিভ সেন্টেন্সের যত রকমের ভয়েস আছে সব তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া পাশাপাশি তোমরা যে বিভিন্ন রকম ভালো ভালো স্কুলের মধ্যে যে প্রশ্নগুলো আসছে অথবা বিভিন্ন টেস্ট পেপারের মধ্যে যে প্রশ্নগুলো আসছে ইম্পারেটিভ সেন্টেন্স সংক্রান্ত, সেগুলো তোমরা বাড়িতে চর্চা করবে। সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, বাড়িতে ঠিকমতো পড়াশোনা করে তোমাদের পড়ালেখার মানটাকে আরও বৃদ্ধি করো। আমাদের অনলাইন ক্লাস, সমস্ত শিক্ষকদের অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করো। সবার জীবন উজ্জ্বল হোক, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।